এই মুহূর্তে পর্দায় যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এরা হলেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার। এরা বাংলাদেশের কোটা আন্দোলনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। এদের মাধ্যমে কোটা আন্দোলন শুরু হয়েছিল এবং 200 জনের বেশি প্রাণহানির পরে অবশেষে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন। শুধু পদত্যাগ করেননি, তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। বাংলাদেশের জনগণের কতটা সহমত আছে জানি না, তবে এই সমস্ত নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যারা আন্দোলনকে পরিপূর্ণতা দিয়েছিলেন তাদের মত অনুযায়ী মোহাম্মদ ইউনূস যে প্রধানমন্ত্রী হবেন তা এক বাক্যে সবাই স্বীকার করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এই মোহাম্মদ ইউনূস, তিনি কে? তাকে কি প্রধানমন্ত্রী করা সত্যি যুক্তিসম্মত হচ্ছে? এবং তাকে প্রধানমন্ত্রী করার ফলে কি মনে হয় যে শেখ হাসিনা যা করেছেন তার বিপরীত কাজ করবেন, অর্থাৎ দেশের জনগণের জন্য কাজ করবেন বা দেশের হয়ে কাজ করবেন, নাকি উনি শেখ হাসিনার মতো একই পথে হাঁটবেন? তার হাঁটার পথ বা হাঁটার পদ্ধতি হয়তো আলাদা হতে পারে, রাস্তাটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু তার যে লক্ষ্যমাত্রা এবং শেখ হাসিনার যে লক্ষ্যমাত্রা ছিল সেটা এক না তো? আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। বাংলাদেশের জনগণের কতটা সহমত আছে জানি না, তবে এই সমস্ত নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যারা আন্দোলনকে পরিপূর্ণতা দিয়েছিলেন তাদের মত অনুযায়ী মোহাম্মদ ইউনূস যে প্রধানমন্ত্রী হবেন তা এক বাক্যে সবাই স্বীকার করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এই মোহাম্মদ ইউনূস, তিনি কে? তাকে কি প্রধানমন্ত্রী করা সত্যি যুক্তিসম্মত হচ্ছে? এবং তাকে প্রধানমন্ত্রী করার ফলে কি মনে হয় যে শেখ হাসিনা যা করেছেন তার বিপরীত কাজ করবেন, অর্থাৎ দেশের জনগণের জন্য কাজ করবেন বা দেশের হয়ে কাজ করবেন, নাকি উনি শেখ হাসিনার মতো একই পথে হাঁটবেন? তার হাঁটার পথ বা হাঁটার পদ্ধতি হয়তো আলাদা হতে পারে, রাস্তাটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু তার যে লক্ষ্যমাত্রা এবং শেখ হাসিনার যে লক্ষ্যমাত্রা ছিল সেটা এক না তো? আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। প্রথমে জেনে নিই এই মোহাম্মদ ইউনূস কে। বেসিক্যালি হি ইজ ফ্রম চিটাগাং। তিনি বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে তারপরে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন। সেখান থেকে উচ্চশিক্ষায় অর্থনীতিতে পাশ করার পরে বাংলাদেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশে ফিরে এসে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের কাজ শুরু করেছিলেন। তারপর তিনি 2006 সালে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য ক্ষুদ্র পরিসরে ঋণ দিতে শুরু করেছিলেন এবং ধীরে ধীরে তিনি একটা ব্যাংকিং সিস্টেম তৈরি করেছিলেন, যে ব্যাংকের নাম হলো গ্রামীণ ব্যাংক। এখন প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে চলে যায়। শেখ হাসিনা দাবি করেছিলেন যে মোহাম্মদ ইউনূস নাকি বাজার থেকে যে টাকা পয়সা তুলছে তার কোনো আইনি বৈধতা নেই এবং তিনি বিভিন্ন বৈদেশিক কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, যার ফলে প্রায় $2 মিলিয়ন বেশি তার উপরে চার্জ লাগে। এই ভদ্রলোককে চেনে না এমন কেউ নেই, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর প্রত্যেক দেশের প্রায় প্রত্যেকটা মানুষই তাকে চেনে। তাকে বলা হয় ব্যাংকার টু দ্য পুর। আপনারা পর্দায় যে সংস্থাটার নামটা দেখতে পাচ্ছেন, এই সংস্থাটার নাম হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আর এই সংস্থার হয়ে কাজ করছিলেন শেখ হাসিনা। তার প্রমাণ এই দেখুন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পর্দায়, তিনি এই সংস্থার এজেন্ডা কন্ট্রিবিউটর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। অর্থাৎ এর মানে হলো এই সংস্থার যে সমস্ত এজেন্ডা সেইগুলো ফুলফিল করার জন্য, অর্থাৎ বাস্তবায়ন করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন বা বিভিন্ন রকম আইন কানুন দেশের মধ্যে লাগু করেছেন আর নতুন নতুন আইন উনি তৈরি করেছেন, যাতে করে এই সমস্ত এজেন্ডাগুলো বাংলাদেশের বুকে বাস্তবায়ন করা যায়। আপনারা ভাবছেন এ আবার নতুন কি? এ তো হতেই পারে। বিশ্বের স্বাস্থ্য ভালো করার জন্য বা বিশ্বের জনগণের ভালো করার জন্য বা দেশের জনগণের ভালো করার জন্য বা দেশের ভালো করার জন্য যদি বিভিন্ন রকম নতুন নতুন যদি আইন আনতে হয় এবং সে যার মাধ্যমেই হোক, এটা তো ভালো দিক। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই সংস্থার যে বিভিন্ন রকম এজেন্ডা গুলো আছে সেগুলো প্রথমেই দেখুন। আপনার পর্দায় যেটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ইউ ওয়ান্ট নাথিং অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। এর মানে কি? এর মানে হলো আপনার কিছুই থাকবে না। কিছুই থাকবে না বলতে আপনার ঘর বাড়ি জমি জায়গা সম্পদ সম্পত্তি সোনা দানা বিষয় আশা কিছুই থাকবে না, অথচ আপনি সুখী থাকবেন। এটাই হচ্ছে তাদের একটা মূল মন্ত্র বা তাদের ট্যাগলাইন বলতে পারেন। এই ট্যাগলাইনের উপরে ভিত্তি করে আমরা যদি বিচার করি বা আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখবো একটা মানুষ নিঃস্ব হলেও সে কতটা সুখী থাকতে পারে। তাহলে আমার কাছে এখন এই মুহূর্তে যত টাকা পয়সা জমি জমা গাড়ি সম্পত্তি যা আছে না কেন, এগুলো আমার কাছে থাকবে না, বা এটা হঠাৎ করে কি করে চলে যাবে, আমার কাছ থেকে কেড়ে নেবে। যা হোক কেড়ে নিক বা আমার কাছ থেকে চলে যাক, তবু আমি আমার কিছু না থাকলেও নিঃস্ব থাকলেও আমি সুখী থাকতে পারবো। এবার পর্দায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 15 মিনিটের শহর, অর্থাৎ 15 মিনিটের মধ্যে আপনি যতদূর যেতে পারবেন, যতদূর যাবেন তার বেশি আর যেতে পারবেন না। সুতরাং এই সীমাবদ্ধতার মধ্যে আপনাকে অবস্থান করতে হবে বা আমাকে অবস্থান করতে হবে। অবশ্যই এই বিষয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে এই 15 মিনিটের শহরটা
এছাড়া প্রত্যেক বছর এই সংস্থা একটা মিটিং করে, যেখানে প্রত্যেক দেশের রাষ্ট্র নেতারা সেখানে গিয়ে উপস্থিত হয়। বিভিন্ন রকম প্রস্তাব বলুন, আদেশ বলুন, নির্দেশ বলুন, সেখান থেকে নিয়ে এসে সেই মতো সারা বছর ধরে তাদের দেশটাকে চালানোর চেষ্টা করে। এখন শেখ হাসিনা ছিলেন এই সংস্থার প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করার একজন ব্যক্তি, এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনূস, ইনিও কিন্তু একই সংস্থার একই প্রস্তাবগুলির বাস্তবায়নকারী। তাহলে এই ভদ্রলোক যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তার লক্ষ্যমাত্রা কি একই হবে না? হ্যাঁ, হয়তো তার রাস্তাটা বা পথটা হয়তো আলাদা হবে। শেখ হাসিনা যদি বাম দিক দিয়ে গিয়ে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর চেষ্টা করে থাকেন, তাহলে ইনি হয়তো ডান দিক দিয়ে বা অন্য দিক দিয়ে বা অন্য যেভাবেই হোক না কেন, তিনি ওই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর চেষ্টা করবেন। কেননা দুজনের গোল, দুজনের লক্ষ্যমাত্রা কিন্তু একই, এবং একই সংস্থার কাছ থেকে একই নির্দেশ পেয়েছেন বা পাচ্ছেন। আবার দেখুন, আপনার পর্দায় দেখতে পাচ্ছেন এই ব্যক্তিত্ব একসময় এই বিখ্যাত ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি আবার এই সংস্থারই একজন বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারী। একটা দেশের জনগণেরা যখন কোনো ভোট দেন, তখন তারা চান যে তাদের কথা অনুযায়ী তাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেশ চালাক। কোনো বৈদেশিক সংস্থা হোক বা দেশের কোনো সংস্থা হোক বা তৃতীয় কোনো ব্যক্তিত্বের কথা অনুযায়ী দেশ যেন তিনি না চালান। তাহলে এক্ষেত্রে এই ব্যক্তি বা এই যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, ইনি যদি জনসাধারণ বা বাংলাদেশের জনগণের কথা অনুযায়ী দেশ চালান, দ্যাটস উনি যদি ওই সংস্থার হয়ে বা ওই সংস্থার বা প্রস্তাবগুলো বাস্তবায়ন করার জন্য দেশকে চালান বা দেশের বিভিন্ন রকম আইন কানুন লাগু করেন বা বিভিন্ন রকম সিস্টেম উনি নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু জনগণের কতটা সুরাহা হবে বা জনগণের কতটা মঙ্গল হবে, সেই প্রশ্ন চিহ্ন কিন্তু পেয়ে যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী যা জানা যাচ্ছে, তাতে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস, শিক্ষামন্ত্রী হচ্ছেন আসিফ নজরুল, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সলিমুল্লাহ খান, এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ। বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য মনে করছেন যে এটা ছাত্র আন্দোলন হলেও এদের পিছনে বড় কোনো এক বা একাধিক হাত থাকতে পারে বা মাথা থাকতে পারে, যারা সুষ্ঠুভাবে এদেরকে চালনা করেছে, এবং এই বিষয়ে তারা বিভিন্ন রকম যুক্তি তথ্য খাড়া করছেন। যেমন ধরুন, একটা ছাত্র আন্দোলন এইরকম ভাবে সুসংবদ্ধভাবে সংগঠিত হতে পারে না। আর দ্বিতীয়ত, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতিদের জন্য কোটা ব্যবস্থা 30% থেকে কমিয়ে 5% আনা হলো, তা সত্ত্বেও কেন তারপরে আবার নতুন করে আন্দোলন শুরু হলো এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হলো? আর এখানেই তারা মনে করছেন যে এর পিছনে বড় কোনো হাত বা বড় কোনো মস্তিষ্ক কাজ করেছে, এবং তাদের উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারে শেখ হাসিনাকে পদত্যাগ করাতেই হবে এবং তাকে রাজনীতি থেকে বরখাস্ত করতে হবে। এরকম একটা ষড়যন্ত্র নিয়ে বা এরকম একটা দাবি নিয়ে তারা এই পুরো মুভমেন্টটাকে পরিচালনা করেছে, এবং সামনে তারা ছাত্রদেরকে তুলে ধরেছিল এবং পিছন থেকে তারা মদত দিয়েছিল। অবশ্য আপনারা সবই দেখতে পাচ্ছেন, এখন বিভিন্ন খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় আপনারা বুঝতে পাচ্ছেন যে এই ধরনের দাবি বা এই ধরনের দেশের নাম বা ব্যক্তিদের নাম উঠে আসছে। জানি না এটা কতটা সত্য, কিন্তু এই ধরনের দাবি অবশ্য তোলা হচ্ছে। আর এই সংস্থার এই ধরনের হাজারো রকম প্ল্যান, পরিকল্পনা বা এজেন্ডা আছে, যেগুলো তারা চায় বাস্তবায়ন করতে, এবং সেই মতো বিভিন্ন দেশের মাথাদের বা বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনেতা, তাদেরকে তারা বিভিন্ন টাইম টু টাইম নির্দেশ দেন এবং সেই অনুযায়ী তারা কাজ করেন। ইতিমধ্যে এই বিষয়, এই সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তবে আমরা চাইবো উনি ভালো কাজ করুন, উনি বাংলাদেশের জনগণের হয়ে বা জনগণের জন্য দেশকে চালান, কাজ করুন ওই সংস্থার জন্য। ভবিষ্যতেই আমরা দেখতে পাবো যে উনি কোন পথে হাঁটছেন বা কি করছেন, কার জন্য কাজ করছেন, জনগণের জন্য কাজ করছেন না ওই সংস্থার হয়ে বা ওই সংস্থার জন্য কাজ করছেন, সেটা ভবিষ্যতেই বলে দেবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।